আজ সেই আকাশ বিদেশ থেকে ফিরছিল, কিন্তু এখন সে শুধুই ছেলে ছিল না, সে একজন ডিএম হয়ে গিয়েছিল। উঁচু পোস্ট, বড় গাড়ি, সরকারি দপট সবকিছু তার নামের সাথে জুড়ে গিয়েছিল। তবুও এয়ারপোর্ট থেকে বাইরে পা রাখতেই তার মনে যে প্রথম ইচ্ছাটি জাগল তা হল কাউকে না জানিয়ে সোজা গ্রামে পৌঁছে নিজের মা বাবাকে সারপ্রাইজ দেবে এবং তাদের মুখে সেই পুরনো হাসি দেখবে যার জন্য সে এত লম্বা সফর পার করেছে। সে কাউকে ফোন করল না, না স্ত্রীকে, না আত্মীয়দের। সোজা ট্যাক্সি নিল আর গ্রামের ঠিকানা বলে দিল। ট্যাক্সি শহর থেকে বেরোতেই আকাশ জানলা দিয়ে বাইরে তাকাতে লাগল। 4 বছর পর সেই রাস্তাঘাট, সেই ক্ষেত, সেই গাছপালা সবকিছু চেনা পরিচিত, তবুও অচেনা লাগছিল। সারা রাস্তা তার চোখের সামনে ছোটবেলার দৃশ্য ঘুরতে লাগল। মায়ের সকালে অন্ধকারে উঠে উনুন ধরানো, বাবার ছেঁড়া কাপড়ে খেতে যাওয়া, আর প্রতিদিন এটাই বলা যে বাবা তুই পড়াশুনো কর, আমাদের মতো জীবন কাটাস না। আজ সেই ছেলে অফিসার হয়ে ফিরছে, এটাই ভেবে তার ঠোঁটে হালকা হাসি চলে আসছিল। গাড়ি হঠাৎ এক মন্দিরের কাছে থেমে গেল। ড্রাইভার বলল যে ব্যাস 2 মিনিটের কাজ আছে। আকাশ কোনো দ্বিধা ছাড়াই সম্মতি দিল। তার কোনো তাড়া ছিল না। সে ট্যাক্সিতে বসে বাইরে দেখতে লাগল। মন্দিরের সিঁড়িতে কিছু ভিখারি বসেছিল, কেউ বৃদ্ধ, কেউ অসহায়, কেউ পঙ্গু। তার নজর এমনিই ঘুরছিল যে হঠাৎ এক বৃদ্ধের ওপর গিয়ে আটকে গেল। ছেঁড়া কাপড়, বড় দাড়ি, ধুলো মাখা মুখ। কিছু একটা ছিল সেই মুখে যা আকাশের মনকে অদ্ভুতভাবে বিচলিত করে দিল। সে নজর সরিয়ে নিল, নিজেকে বোঝাল যে সে ভুল ভাবছে, কিন্তু মন মানতে প্রস্তুত ছিল না। আকাশ দ্বিতীয়বার দেখল। এবার তার বুক ধক করে উঠল। সেই বৃদ্ধ মাথা নিচু করে বসেছিল আর হাত পেতে ভিক্ষা চাইছিল। আকাশের হাত কাঁপতে লাগল। সে ট্যাক্সির দরজা খুলল আর কিছু না ভেবেই মন্দিরের সিঁড়ির দিকে এগোতে লাগল। প্রতিটা কদম তার জন্য ভারী মনে হচ্ছিল। যেমন যেমন সে কাছে পৌঁছাল, মুখটা পরিষ্কার হতে লাগল এবং তখনই এক মুহূর্তের জন্য তার পুরো পৃথিবী থমকে গেল। সামনে বসে থাকা সেই লোকটা অন্য কেউ নয়, তার নিজের বাবা মোহন সিং ছিল। সেই বাবা যে তাকে কাঁধে বসিয়ে স্কুলে পৌঁছে দিত, সেই বাবা যে নিজের ক্ষুধা চেপে ছেলের পেট ভরিয়েছিল। আজ সেই বাবা রাস্তার ধারে বসে ভিক্ষা করছে। আকাশ সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার গলা কাঁপছিল। বাবা, আপনি? বৃদ্ধ মানুষটি মাথা তুললেন। এক মুহূর্তের জন্য তার চোখ শূন্য ছিল, তারপর হঠাৎ চেনা ভাব ফুটে উঠল। আকাশ বলতেই দুজনের চোখ দিয়ে জল পড়তে লাগল। আশেপাশে লোক ছিল, কোলাহল ছিল, কিন্তু সেই মুহূর্তে তাদের জন্য পুরো পৃথিবী অদৃশ্য হয়ে গিয়েছিল। আকাশ বারবার জিজ্ঞেস করছিল, মা কোথায়, ঘর কোথায়, গ্রামে যাওনি কেন? কিন্তু বাবা শুধু মাথা নিচু করে বসে রইলেন। কিছুক্ষণ পর তিনি শুধু এতটুকুই বললেন, বাবা, ঘর আর আমাদের নেই। এতটুকু শুনেই আকাশের মনে হলো যেন কেউ তার বুকে আগুন ঢেলে দিয়েছে। সে ডিএম ছিল, অফিসার ছিল, কিন্তু সেই মুহূর্তে সে শুধুই একজন ছেলে ছিল যে তার সবচেয়ে বড় হার দেখছিল। আকাশ তার বাবার সামনে বসেছিল, কিন্তু তার চোখের সামনে যেন কুয়াশা ছেয়ে গিয়েছিল। ঘর আমাদের নেই, এই শব্দটা তার কানে বারবার বাজছিল। যেই ঘরের জন্য সে দিনরাত পরিশ্রম করেছে, বিদেশে রক্ত ঘাম ঝরিয়েছিল, সেই ঘর এখন তার মা বাবার ছিল না। সে কিছু বলতে চাইছিল, কিন্তু গলা যেন বন্ধ হয়ে গিয়েছিল। বাবার চোখ মাটিতে নিবদ্ধ ছিল, তাতে লজ্জাও ছিল, ব্যথাও ছিল, এবং এমন এক ক্লান্ত ভরা নীরবতা ছিল যা শব্দের চেয়ে বেশি কথা বলছিল। আকাশ কাঁপতে কাঁপতে বাবার হাত ধরল, যা ঠান্ডা আর শুকনো হয়ে গিয়েছিল। সেই হাতে এখন আর সেই শক্তি ছিল না যা ধরে সে ছোটবেলায় হাঁটতে শিখেছিল। কিছুক্ষণ পর বাবা ধীরে ধীরে বলতে শুরু করলেন। তার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু পরিস্থিতির বাস্তবতা ছিল। তিনি জানালেন যে কিভাবে ছেলে বিদেশে যাওয়ার পর সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করল। শুরুতে সব ঠিক ছিল, বৌমার ব্যবহারও সাধারণ ছিল, ফোনে সব ঠিক থাকার কথা হতো, কিন্তু যেমন যেমন সময় গড়ালো, ঘরের ভেতরের বাতাস বদলাতে লাগল। বৌমার মায়ের আশা, তারপর বাড়িতে তার থেকে যাওয়া, এবং এরপর রোজ রোজ খোঁটা দেওয়া, অপমান আর বেইজ্জতি। বাবা জানালেন যে কিভাবে একদিন তাদের বারান্দায় শোয়ার জন্য বলা হলো। তারপর ধীরে ধীরে বাড়িতে তাদের উপস্থিতি বোঝা মনে হতে লাগল। প্রতিটি কথায় তাদের অনুভব করানো হতো যে তারা কোনো কাজের নয়, শুধু খায় আর পড়ে থাকে। আকাশের মন ভেতর থেকে ভেঙে যাচ্ছিল। সে ভাবছিল যে যেই ছেলের উপর তার সবচেয়ে বেশি ভরসা ছিল, সেই ছেলে কত সহজেই তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাবা আরও জানালেন যে যখন তারা ছেলের সাথে কথা বলার চেষ্টা করলেন, তখন ফোন বন্ধ পেলেন। বৌমা পরিষ্কার মানা করে দিল যে ছেলের কাছে সময় নেই। আর তারপর
একদিন সেই মুহূর্তও এলো যখন বৌমা পরিষ্কার বলে দিল যে যদি ঘর ছাড়তে চায় তো ছেড়ে দিক, তার কিছু যায় আসে না। বাবা এই কথা বলার সময় এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নিলেন, যেন সেই দিনের ব্যথা আজও তাজা। সেই দিন তারা বেশি কিছু বলেননি, শুধু মায়ের দিকে দেখলেন যে চুপচাপ চোখের জল মুছছিল। দুজনে নিজেদের কিছু কাপড় নিলেন আর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। না কেউ আটকালো, না কেউ পেছন থেকে ডাক দিল। ঘরের দরজা বন্ধ হল, কিন্তু সেই শব্দের সাথে যেন তাদের পুরো জীবনও বন্ধ হয়ে গেল। এরপর তারা গ্রামে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেখানে কোনো সাহারা ছিল না। অল্প কিছু টাকা ছিল যা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তারপর শহরের রাস্তায় দিন কাটতে লাগল। মন্দিরের বাইরে বসা, মানুষের দয়ার উপর বেঁচে থাকা, এটাই তাদের নতুন দুনিয়া হয়ে গেল। আকাশ এসব শুনে ভেতর থেকে কাঁপছিল। তার চোখের সামনে মায়ের মুখটা ভেসে উঠল। মা কোথায়? সে হঠাৎ ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। বাবা হাত দিয়ে ইশারা করলেন, এখানেই, কাছেই ঝুপড়িতে। এটা শুনেই আকাশ কিছু না ভেবে উঠে দাঁড়াল। তার বুক জোরে জোরে ধপধপ করছিল। সে সেই রাস্তার উপর চলতে শুরু করল যেখানে প্রতিটা কদমে তার অফিসার হওয়া পেছনে সরে যাচ্ছিল, আর শুধু এক অপরাধী ছেলে বেঁচে থাকছিল। সে জানত না যে মাকে কোন অবস্থায় দেখবে, কিন্তু সে এতটুকু অবশ্যই জানত যে এখন গল্পটার শুধু ব্যথার থাকবে না, এখন তার ভেতরে কিছু ভেঙে গিয়েছিল, আর কিছু খুব বিপজ্জনকভাবে জোড়াও লাগছিল। আকাশ তার বাবার সাথে সেই কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিল, যেখানে প্রতি পদক্ষেপে ধুলো উড়ছিল এবং প্রতি শ্বাসে দুর্দশার গন্ধ মিশেছিল। এটা সেই শহর ছিল যেখানে সে কখনো স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু আজ সেই শহরের এক কোণায় তার মা বাবা নিজেদের জীবনের সবচেয়ে খারাপ দিন কাটাচ্ছে। বাবা আগে আগে চলছিলেন, তার চালচলনে ক্লান্তি ছিল, নুইয়ে পড়া ভাব ছিল, এবং এমন এক অসহায়ত্ব ছিল যা বয়স থেকে নয়, পরিস্থিতি থেকে আসে। আকাশ তাদের পেছনে চলতে লাগল, কিন্তু তার মাথায় কোনো শব্দ ছিল না, শুধু কোলাহল ছিল স্মৃতির, অনুশোচনার এবং সেই অপরাধবোধের যাকে সে 4 বছর ধরে উপেক্ষা করে আসছিল। কিছুক্ষণ পর বাবা এক নীল রঙের পুরনো ত্রিপলের সামনে থামলেন। ওটাই ছিল তাদের দুনিয়া। রাস্তার ধারে নোংরা আর ধোঁয়ার মাঝে এক ছোট ঝুপড়ি, যা বৃষ্টিতে চুঁইয়ে পড়ত আর গরমে চুল্লি হয়ে যেত। বাবা ত্রিপলটা হালকা তুললেন আর ধীর গলায় বললেন, মিনা, দেখ, ছেলে এসেছে। ভেতর থেকে কোনো উত্তর এলো না। আকাশের বুক জোরে ধকধক করতে লাগল। সে নিজে এগিয়ে গিয়ে ঝুপড়ির ভেতরে উকি দিল। ভেতরে অন্ধকার ছিল, দুর্গন্ধ ছিল, আর মাটিতে এক পাতলা চাদর পাতা ছিল, যার উপর তার মা বসেছিল। মিনা দেবী, সেই মা যার হাতের রুটি খেয়ে সে বড় হয়েছিল, সেই মা যে নিজের চুড়ি বিক্রি করে তার ফি জমা করেছিল। আজ সেই মা এক কোণায় বসেছিল, পিঠ বাঁকা, চোখ কোটরাগত, আর মুখে এমন ক্লান্তি যা দেখে আকাশের বুক ফেটে যেতে লাগল। যেই মায়ের নজর ছেলের ওপর পড়ল, সে কিছু মুহূর্ত পর্যন্ত তাকে চিনতে পারল না। হয়তো এই জন্য নয় যে সে বদলে গিয়েছিল, বরং এই জন্য যে মা কখনো স্বপ্নেও ভাবেননি যে তার ছেলে তাকে এই অবস্থায় দেখবে। আকাশ, মায়ের গলা কাঁপছিল। ব্যাস এতটুকু শোনা ছিল যে আকাশ নিজেকে আর আটকাতে পারল না। সে সেখানেই মাটিতে বসে পড়ল, মায়ের পায়ে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সে ডিএম কাঁদছিল না, সে ছেলে কাঁদছিল। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি এত বড় অফিসার হয়ে গেলাম, কিন্তু এত ছোট ছেলে হয়ে থাকলাম। মা কাঁপতে কাঁপতে তার মাথায় হাত রাখলেন। তাদের হাতে সেই শক্তি ছিল না, কিন্তু সেই স্পর্শে আজও সেই একই মমতা ছিল। কাঁদিস না বাবা, তুই এসেছিস, এটাই অনেক। মায়ের চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু তাদের মুখে কোনো অভিযোগ ছিল না। তিনি শুধু ছেলের মুখ দেখছিলেন, যেন 4 বছরের অভাব এক মুহূর্তে পূরণ করে নিতে চান। আকাশ মায়ের মুখ ভালো করে দেখল। বলিরেখা বেড়ে গিয়েছে, চুল সাদা হয়ে গিয়েছে, আর চোখে এক অদ্ভুত শূন্যতা ছিল। এটা সেই মা ছিল যে কখনো হাসতে হাসতে বলতো যে আমার ছেলে একদিন বড় মানুষ হবে, কিন্তু আজ সেই বড় মানুষের সামনে সে নিজেকে খুব ছোট মনে করছিল। আকাশ মায়ের কাছে ধীরে ধীরে সব জিজ্ঞেস করল। মা বেশি কিছু বললেন না, শুধু এতটুকু বললেন যে কিভাবে এক একটা দিন বোঝা হয়ে গিয়েছিল, কিভাবে বৌমার গলায় মিষ্টতা শেষ হয়ে গিয়েছিল, কিভাবে বাড়িতে তাদের কথার কোনো দাম ছিল না। মা এটাও বললেন যে অনেক রাত তারা খালি পেটে কাটিয়েছেন, যাতে ছেলেকে ফোনে এটা না মনে হয় যে সব ঠিক নেই। আমরা চাইনি বাবা
যে তুই বিদেশে গিয়ে চিন্তায় পড়। আমরা ভেবেছিলাম সহ্য করে নেব। এটা শুনেই আকাশের ভেতরে কিছু ভেঙে গেল। সে বুঝতে পারল যে তার মা বাবা তাকে বাঁচানোর জন্য নিজেদের কুরবানি করে দিয়েছে। সেই মুহূর্তে আকাশকে নিজের চেয়ার, নিজের ক্ষমতা, নিজের পরিচয় সব বেইমানি মনে হতে লাগল। তার মনে পড়ল যে কতবার সে স্ত্রীকে শুধু আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করেছিল, বাবা মা কেমন আছেন, আর উত্তর পেতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সে কখনো ভাবেনি যে সত্য জানার জন্য একবার মা বাবার সাথে সরাসরি কথা বলে নিক। সেই অবহেলার দাম আজ তার মা বাবার রাস্তায় চোকাচ্ছে। আকাশ ঝুপড়ির বাইরে এসে দাঁড়াল। তার চোখ লাল ছিল, কিন্তু তাতে এখন আর জল ছিল না, তাতে রাগ ছিল। ঠান্ডা, নীরব এবং বিপজ্জনক রাগ। সে আকাশের দিকে তাকাল, যেন নিজের কাছে প্রতিজ্ঞা করছে, এবার ব্যাস, এখন অনেক হয়েছে। সে বুঝতে পেরেছিল যে এটা শুধু একটা পারিবারিক ঝগড়া ছিল না, এটা ছিল বিশ্বাস ভঙ্গ। এটা সেই বিশ্বাসের হত্যা ছিল যা সে নিজেরই ঘরে করেছিল। বাবা তার কাছে এসে দাঁড়ালেন। বাবা, যদি তুই আমাদের তোর সাথে নিয়ে যেতে চাস তো। আকাশ তাদের কথা মাঝপথেই কেটে দিল। না বাবা, এখন আমি আপনাদের কোথাও নিয়ে যাচ্ছি না। এখন আমি আপনাদের হক বা অধিকার পাইয়ে দেব। বাবা কিছু বুঝতে পারলেন না। মাও চুপচাপ ছেলের দিকে তাকিয়ে রইলেন। আকাশ প্রথমবারের মতো নিজের ভেতরে সেই অফিসারকে অনুভব করল যে শুধু ফাইলের জন্যে নয়, বরং ন্যায় বিচারের জন্য তৈরি হয়েছে। সে সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। এই সিদ্ধান্ত রাগের মাথায় ছিল না, বরং খুব ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত ছিল। সে সরাসরি সংঘাত চাইছিল না, সে চাইছিল যে সামনের জন নিজে তার কৃতকর্ম অনুভব করুক, যেমন তার মা বাবা প্রতিদিন অপমান অনুভব করেছিল। আকাশ তার বাবাকে বলল যে সে তাদের একটি নিরাপদ জায়গায় নিয়ে যাবে, যেখানে তারা আরাম পাবে। কিন্তু আসল লড়াই এখনও বাকি ছিল। আসল মুখোমুখি হওয়া এখনও বাকি ছিল, এবং সেই মুখোমুখি হওয়া শুধু তর্কের নয়, বরং সত্য এবং মিথ্যার মাঝখানে হতে চলেছিল। সেই রাতে আকাশ মা বাবাকে প্রথমবার শান্তিতে ঘুমোতে দেখল। সে নিজে বাইরে বসে রইল, চোখে ঘুম ছিল না। তার মাথায় শুধু একটাই মুখ ঘুরছিল, সেই মহিলার যার ওপর সে চোখ বন্ধ করে ভরসা করেছিল। এখন সেই ভরসা তার সবচেয়ে বড় ভুল হয়ে গিয়েছিল, এবং সেই ভুল শোধরানোর জন্যে সে এমন কিছু করতে চলেছিল যার কল্পনাও কেউ করেনি। সকাল হওয়ার আগেই আকাশের চোখ খুলে গেল। সারা রাত সে ঘুমোতে পারেনি। বাইরে হালকা হালকা বাতাস চলছিল, কিন্তু তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা ছিল যা তাকে ক্রমাগত জাগিয়ে রাখছিল। সে চেয়ার থেকে উঠল, ধীরে ঘরের ভেতরে উকি দিল। মা এবং বাবা গভীর ঘুমেছিলেন। হয়তো মাসখানেক পর তারা শান্তির ঘুম পেয়েছেন। আকাশ তাদের দেখতে দেখতে মনে মনে এক প্রতিজ্ঞা করল, এখন এই চোখে জল আর আসতে দেব না। সে দরজা বন্ধ করল আর বাইরে বেরিয়ে এলো। তার মুখে এখন আর আবেগ ছিল না, শুধু এক ঠান্ডা আত্মবিশ্বাস ছিল, যেন সে ভেতরে ভেতরে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আকাশ জানত যে যদি সে সরাসরি বাড়ি গিয়ে হাঙ্গামা করে তবে সত্য সামনে তো আসবে, কিন্তু বিচার অসম্পূর্ণ থেকে যাবে। সে চাইছিল যে সামনের জন শুধু ধরা না পড়ুক, বরং ভেঙেও যাক, যেইভাবে তার মা বাবা প্রতিদিন ভেঙেছিল, কোনো শব্দ না করে। সে সবার আগে নিজের ফোন বের করল আর নিজের স্ত্রীকে থল করল। ফোন ধরতেই ওপাশ থেকে আওয়াজ এলো, আপনি এত সকালে? গলায় যেমন অবাক ভাব ছিল, তেমনি ভয়ও ছিল। আকাশ খুব সাধারণ গলায় বলল যে সে হঠাৎ ইন্ডিয়া ফিরে এসেছে এবং বাড়ি আসছে। সে ইচ্ছে করেই মা বাবার কথা উল্লেখ করল না। ফোন কাটতেই সে বুঝে গেল যে এখন ওপাশে কি হতে চলেছে, ভয়, বাহানা এবং মিথ্যার সিলসিলা। বাড়ির দিকে যাওয়ার সময় আকাশের মাথায় পুরনো দৃশ্যগুলো ঘুরছিল। সেই ঘর যেখানে সে স্বপ্ন সাজিয়েছিল, সেই দেওয়াল যার ওপর কখনো তার মা প্রদীপ জ্বালিয়েছিল, এখন সেই ঘর তার নিজের মনে হচ্ছিল না। দরজা খোলা ছিল। ভেতরে ঢুকতেই সে টিভির আওয়াজ শুনতে পেল। তার স্ত্রী সোফায় বসেছিল, পাশে তার মা ছিল। দুজনে আরাম করে কথা বলছিল, যেন পৃথিবীতে কোনো সমস্যাই নেই। আকাশকে দেখেই স্ত্রী একদম লাফিয়ে উঠে দাঁড়াল। মুখে নকল খুশি ছিল, চোখে ভয় লুকানো। আপনি জানালেন না কেন যে আসছেন? সে তাড়াতাড়ি বলল। আকাশ হাসল, কিন্তু সেই হাসি হৃদয় পর্যন্ত পৌঁছাল না। ভাবলাম সারপ্রাইজ দিয়ে দিই, সে বলল। তার শাশুড়িও এগিয়ে এলো, লৌকিকতায় খোঁজ খবর নিল। আকাশ ভালো করে দেখল সেই মহিলাকে, যার কারণে তার মা বাবা রাস্তায় এসে গিয়েছিল, কিন্তু সে কিছু বলল না। সে জানত যে এখন বলা বৃথা। সে বসতে বসতে জিজ্ঞেস করল, মা বাবা কেমন আছেন? এই প্রশ্নটা হঠাৎ ছিল,
স্ত্রী এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, তারপর সামলে নিয়ে বলল, ওরা তো গ্রামে আছে, আপনাকে বলেছিলাম তো। আকাশ মাথা নাড়ল, যেন সে সব জানে। ভালো, সে বলল, গ্রামের হাওয়া ওদের জন্য ঠিক আছে। এটা শুনে স্ত্রী একটু স্বস্তি পেল, তার মনে হলো যে মিথ্যা এখনও চলছে। কিছুক্ষণ পর আকাশ পরিবেশ বদলানোর জন্য বলল যে সে খুব ক্লান্ত এবং বাইরে কিছুক্ষণ ঘুরতে চায়। সে স্ত্রী এবং শাশুড়িকেও সাথে চলার জন্য বলল। বাইরে বেরোনোর সময় সে বাড়ির চাবি নিজের পকেটে ভরে নিল। সারা রাস্তা স্ত্রীর কথা চলতে থাকল, শপিংয়ের, আত্মীয়দের, টাকার। আকাশ শুনছিল, কিন্তু তার মাথায় একটাই কথা ছিল, এখন খেলা শুরু হয়ে গেছে। সে ইচ্ছে করে এক বড় মার্কেটের কাছে গাড়ি থামাল এবং বলল যে সে পাশের দোকান থেকে কিছু নিতে যাচ্ছে। স্ত্রী এবং শাশুড়ি গাড়ি থেকে নেমে গেল। আকাশ গাড়ি এগিয়ে নিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই সে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। যখন পেছনে ফিরে দেখল তো তার স্ত্রীর ফোন ক্রমাগত বাজছিল। সে কল রিসিভ করল না। কিছুক্ষণ পর সে নিজে কল করল। ওপাশ থেকে ঘাবড়ানো গলার আওয়াজ এলো, আপনি কোথায় চলে গেলেন আমাদের এখানে ফেলে? আকাশ খুব শান্ত স্বরে বলল, যেমন তোমাকে লেগেছিল আমার মা বাবাকে ছাড়ার সময়। ওপাশে নিস্তব্ধতা ছেয়ে গেল। তারপর কান্নার আওয়াজ এলো, বাহানা, সাফাই, ক্ষমা, সবকিছু। কিন্তু আকাশ ফোন কেটে দিল। সেই মুহূর্তে সে কোনো খুশি পেল না, কিন্তু এক অদ্ভুত শান্তি অবশ্যই ছিল, যেন কোনো পুরনো ক্ষতে মলম লাগানো হয়েছে। বাড়ি পৌঁছে সে তালা লাগাল আর চাবি নিজের কাছে রাখল। সেই বাড়িতে এখন আর কেউ থাকবে না, সে ঠিক করে নিয়েছিল। সে মা বাবার জন্য নতুন বাড়ির খোঁজ শুরু করে দিয়েছিল। এটা শুধু প্রতিশোধ ছিল না, এটা একটা নতুন অধ্যায় ছিল। রাতে যখন সে মা বাবার কাছে ফিরল, তখন মা জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো বাবা? আকাশ শুধু এতটুকুই বলল, এখন সব ঠিক হবে মা। মা তার মুখের দিকে তাকালেন, হয়তো বুঝে গেলেন যে তার ছেলে এখন আর শুধু ছেলে নেই, এখন সে নিজের মা বাবার ঢাল হয়ে গিয়েছিল। সেই রাতে আকাশ অনেক রাত পর্যন্ত জেগে রইল। সে জানত যে পরের পদক্ষেপ সব থেকে কঠিন হতে চলেছে, আইনি লড়াই, সমাজের কথা, সম্পর্কের ভাঙন। কিন্তু সে মনস্থির করে নিয়েছিল, কিছু সম্পর্ক পালন করার চেয়ে বেশি জরুরি হয় সেগুলোকে ছেড়ে দেওয়া। আর কিছু বিচার শুধু আদালতে নয়, বিবেকেও হয়। বাইরে রাস্তায় গাড়ি চলছিল, কিন্তু আকাশের ভেতরে সব কিছু শান্ত ছিল। ঝড় এসে গিয়েছিল, আর এখন সে কোনো অবস্থাতেই পিছু হটবে না। পরের সকালটা আকাশের জন্য সহজ ছিল না। রাতটা যদিও সে শান্ত মনে কাটিয়েছে, কিন্তু ভোরের আলোর সাথে সাথেই বাস্তবতা আর দায়িত্বগুলো তার সামনে দাঁড়িয়েছিল। ফোন ক্রমাগত বাজছিল, কখনো স্ত্রীর নম্বর, কখনো শ্বশুরবাড়ি থেকে কেউ, কখনো কোনো অচেনা নম্বর। সে ইচ্ছে করেই সব কল উপেক্ষা করে দিল। সে জানত এখন যা কিছু কথা হবে সোজা এবং শেষ হবে। অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যার সময় পেরিয়ে গিয়েছে। সে মা বাবাকে নাস্তা করালো, তাদের নতুন কাপড় পরালো এবং প্রথমবার মাসখানেক পর তাদের মুখে হালকা সতেজতা দেখা গেল। মা ধীরে বললেন, বাবা, আজ মনটা খুব হালকা লাগছে। এটা শুনে আকাশের বুকে কিছু একটা মোচড় দিল, কারণ সে জানত যে এই শান্তি কত বড় দাম দিয়ে এসেছে। দুপুর পর্যন্ত খবর ছড়িয়ে গিয়েছিল যে আকাশ ফিরে এসেছে। আত্মীয়দের ফৌজ তৈরি হয়ে গিয়েছিল। কেউ খোঁজখবর নেওয়ার বাহানায় আসছিল, কেউ বোঝানোর জন্য, তো কেউ শুধু তামাশা দেখতে। সবার আগে তার স্ত্রীর বাপের বাড়ি থেকে লোক এলো। বাড়ির বাইরে দাঁড়িয়েই কথা হতে লাগল। কেউ বলছিল যে ঘরের কথা ঘরেই মেটাও, কেউ এটা বোঝাচ্ছিল যে সমাজ কি বলবে, আর কেউ এই ভয় দেখাচ্ছিল যে তালাকের দাগ সারা জীবন সাথে থাকবে। আকাশ সব শুনছিল, কিন্তু চুপ ছিল। তার এই নীরবতা তাদের আরও অস্থির করে তুলছিল, কারণ তারা তাকে সেই পুরনো আকাশের মতো ভাবছিল, যে কথায় কথায় গলে যেত। সন্ধে হতে হতে তার স্ত্রী নিজে চলে এলো। মুখ শুকিয়ে গেছে, চোখ ফোলা, কিন্তু চালচলনে এখনও একটু অহংকার বাকি ছিল। সে এসেই মা বাবার দিকে তাকালো, যেন এটা ঠিক করছিল যে তাদের দেখে কাঁদতে হবে নাকি নজর ঘুরিয়ে নিতে হবে। মা কিছু বললেন না, বাবাও চুপ রইলেন। এই নীরবতাই সবচেয়ে বড় উত্তর ছিল। স্ত্রী সোজা আকাশের সাথে কথা বলতে চাইল। আমার ভুল হয়ে গেছে, সে বলল, কিন্তু এত বড় শাস্তি? তার গলায় অনুশোচনা কম আর ভয় বেশি ছিল, ভয় নিজের ভবিষ্যতের, নিজের সুবিধার। আকাশ প্রথমবার সোজাসুজি তার দিকে তাকাল, অনেকক্ষণ ধরে তাকিয়ে রইল, যেন তাকে চেনার চেষ্টা করছে। তারপর শান্ত গলায় বলল, তুমি জানো ভুলটা কি ছিল? ভুল এটা ছিল না যে তুমি আমার মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছ। ভুল এটা ছিল যে তুমি আমার কাছে মিথ্যা বলেছ।
আর যে মানুষ নিজের সম্পর্কের ভিত্তি মিথ্যার উপর রাখে তার সাথে কোনো সম্পর্ক বাঁচে না। স্ত্রীর সাথে সাথে পাল্টে বলল যে সে এমনটা বাধ্য হয়ে করেছিল, সমাজের ভয়ে, পরিস্থিতির চাপে। আকাশ মাথা নাড়ল। সমাজের ভয়ে তখন ছিল না যখন আমার মা বাবা রাস্তায় ঘুমোচ্ছিল। কথা বাড়তে লাগল, গলার স্বর উঁচু হতে লাগল। আত্মীয়রা মাঝখানে এসে থামানোর চেষ্টা করল। কেউ মা বাবাকে বোঝাচ্ছিল যে বৌমাকে মাফ করে দাও, তো কেউ আকাশকে বোঝাচ্ছিল যে সংসার ভেঙে যাবে। তখনই আকাশ প্রথমবার নিজের পোস্টের ব্যবহার করল, গলায় নয় বরং আত্মবিশ্বাসে। সে পরিষ্কার বলল, এই সংসার আগেই ভেঙে গেছে, পার্থক্য শুধু এটাই যে এখন সত্য সবার সামনে। সে এটাও বলল যে সে কোনো সিদ্ধান্ত রাগের মাথায় নিচ্ছে না, বরং পুরো হুঁশে নিচ্ছে। স্ত্রী শেষ চালটা চালল। সে কাঁদতে লাগল, পা পর্যন্ত ধরার জন্য তৈরি হয়ে গেল। বলল যে সে বদলে যাবে, মা বাবাকে বাড়ি নিয়ে আসবে, সবকিছু ঠিক করে দেবে। সেই মুহূর্তে অনেক লোকের মন গলে গেল, কিন্তু আকাশ করল না। সে মায়ের দিকে পাকাল, যাদের চোখে এখনও সেই পুরনো ভয় ছিল, ভয় যে যদি সব আবার আগের মতোই না হয়ে যায়। সেই ভয় আকাশকে আরও মজবুত করে দিল। সে খুব পরিষ্কার শব্দে বলল, কিছু ভুল শোধরানো যায় না, সেগুলো থেকে শিক্ষা নেওয়া যায়। আর আমি এটা শিখে গিয়েছি যে মা বাবার মূল্য যে কোনো সমঝোতার চেয়ে বেশি হয়। এটা শুনে স্ত্রীর গলা ধরে গেল। সে বুঝতে পারল যে এখন ফেরার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। সেই দিন আকাশ উকিলের সাথে কথা বলল। আইনি প্রক্রিয়া শুরু হল, সমাজ কথা শোনাল, আত্মীয়রা দূরত্ব বাড়াল। কিন্তু আকাশের কিছু যায় আসল না, কারণ প্রতি সন্ধে যখন সে বাড়ি ফিরত তখন মা বাবা তাকে দেখে হেসে দিতেন, সেই হাসি যার জন্য সে সব কিছু বাজি রেখেছিল। সে এখন বুঝে গিয়েছিল যে বিচার শুধু আদালতে হয় না, কখনো কখনো বিচার নিজের ভেতরেও করতে হয়, নিজের সিদ্ধান্তের সাথে, নিজের সম্পর্কের সাথে। রাতে আকাশ ছাদে দাঁড়িয়েছিল, নিচে শহরের আলো জ্বলছিল। সে দীর্ঘশ্বাস নিল। এই লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি, এখনও শেষ সংঘাত বাকি ছিল। কিন্তু এখন সে আর ভয় পাচ্ছিল না, কারণ যা হারানোর ছিল তা আগেই হারিয়ে ফেলেছে, আর যা বাঁচানোর ছিল তা এখন তার কাছে ছিল। কোর্টের সিঁড়ি চড়ার সময় আকাশের পা আগের চেয়ে অনেক বেশি ভারী ছিল। এটা সেই আকাশ ছিল যে ফাইলে শত শত সিদ্ধান্তের ওপর সই করত, কিন্তু আজ সে নিজেরই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়েছিল। বাইরে উকিলদের ভিড় ছিল, ভেতরে তারিখের আওয়াজ, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষ যাদের জীবন কাগজে বাঁধা পড়ে থাকে। মা বাবা প্রথমবার কোর্টে এসেছিলেন। মা সাধারণ কাপড় পরেছিলেন, মাথা ঢাকা ছিল, চোখে ভয় আর সংকোচ ছিল। বাবা বারবার এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন তাদের এখনও বিশ্বাস হচ্ছিল না যে তাদের ছেলে এখন তাদের জন্য এই পর্যায়ে পর্যন্ত এসেছে। স্ত্রী কিছুক্ষণ পর পৌঁছল। তার মুখে এখন আর সেই অহংকার ছিল না যা কখনো ঘরের চার দেওয়ালের মধ্যে দেখা যেত। আজ তার সাথে তার মা ছিল আর কিছু আত্মীয়। সবার নজর আকাশের ওপর ছিল। কারোর চোখে রাগ ছিল, কারোর চোখে প্রশ্ন, আর কারোর চোখে ভয়। কারণ আজ প্রথমবার তারা অনুভব করছিল যে এই মামলা এখন আর শুধু ঘরের চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। কোর্টে যখন জাজ এলেন তখন নিস্তব্ধতা ছেয়ে গেল। উকিলরা নিজেদের কথা রাখলেন, কাগজ সামনে রাখা হলো, মিথ্যা, সত্য, অভিযোগ, সাফাই সব কিছু। যখন আকাশের পালা এলো তখন সে খুব ধীর কিন্তু পরিষ্কার গলায় বলতে শুরু করল। সে কাউকে ছোট করার চেষ্টা করল না, সে শুধু তথ্যগুলো রাখল। বলল যে কিভাবে তার মা বাবাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল, কিভাবে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, কিভাবে মিথ্যা বলা হয়েছিল যে তারা গ্রামে আছে। সে বলল যে এই মামলা কোনো বৌমা বা শাশুড়ির নয়, এই মামলা সেই বিশ্বাসের যা সম্পর্কের ভিত্তি হয়। কোর্টে বসে থাকা অনেকে চুপচাপ শুনছিল। মায়ের চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সে চুপ ছিল। হয়তো তার নিজের ছেলের ওপর গর্ব হচ্ছিল, সেই পদ্ধতির ওপর যেই পদ্ধতিতে সে বিচার চাইছিল। স্ত্রীর তরফের উকিল বলল যে সবকিছু ভুল বোঝাবুঝি ছিল, পরিস্থিতির চাপ ছিল। তখন জাজ সরাসরি স্ত্রীকে প্রশ্ন করলেন। সেই মুহূর্তটাই সবচেয়ে কঠিন ছিল। কোর্ট রুমে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে গেল। স্ত্রী কয়েক সেকেন্ড পর্যন্ত চুপ থাকল, তারপর তার গলা দিয়ে কথা বেরোতে লাগল। সে স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল, স্বীকার করল যে সে মা বাবাকে ঘর থেকে যেতে দিয়েছিল। সে বলল যে তার ভয় ছিল, ভয় যে যদি আকাশ সত্য জেনে যায় তবে তার আরাম, তার ঘর, তার সুরক্ষা সব শেষ হয়ে যাবে। এটা শুনেই মা প্রথমবার মাথা তুলে তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগ ছিল না, শুধু গভীর হতাশা ছিল। জাজ রায় সংরক্ষিত রাখলেন,
বাইরে বেরোনোর সময় স্ত্রী কাঁদছিল। সে আকাশের সাথে কথা বলার চেষ্টা করল, বলল যে সে সব কিছু বদলাতে পারে, মা বাবাকে নিজের সাথে রাখবে, নিজের মাকে পাঠিয়ে দেবে। আকাশ খুব শান্ত স্বরে বলল, এখন বদলানোর সময় পেরিয়ে গেছে। মানবতা সুযোগ পেয়েছিল, সে তাকে প্রত্যাখ্যান করেছে। এটা শুনে স্ত্রী সেখানেই বসে পড়ল। সে হয়তো প্রথমবার অনুভব করল যে সে শুধু একটা সম্পর্ক ভাঙেনি, বরং নিজেকেও হারিয়ে ফেলেছে। দিন কাটতে লাগল, রায়ের অপেক্ষা চলতে থাকল। এর মাঝে আকাশ মা বাবার জন্য একটা ছোট বাড়ি কিনে নিয়েছিল, সাধারণ কিন্তু নিরাপদ। প্রথমবার মা নিজের হাতে নতুন বাড়িতে উনুন ধরালেন। সেই দিন তিনি অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলেন, খুশির কান্না। বাবা দেওয়ালে ভগবানের ছবি টাঙালেন। তিনি আকাশকে শুধু এতটুকুই বললেন, এখন আমাদের আর কোথাও যেতে হবে না। এটা শুনে আকাশের বুক ভরে এলো। তার মনে হলো এটাই তার সবচেয়ে বড় সাফল্য। রায়ের দিন কোর্টে আবার ভিড় ছিল। জাজ পরিষ্কার শব্দে বললেন যে বিয়ের সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে, এবং যখন বিশ্বাস ভেঙে যায় তখন সাথে থাকার কোনো অর্থ থাকে না। ডিভোর্স মঞ্জুর হল। সাথে এটাও বলা হলো যে বৃদ্ধদের সাথে করা ব্যবহার অমানবিক ছিল। এই শব্দ অমানবিক আকাশের মনে বাজতে থাকল। কোর্ট থেকে বাইরে বেরোনোর সময় স্ত্রী শেষবার পেছন ফিরে তাকাল। হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ অবশিষ্ট ছিল না। সন্ধেবেলা আকাশ তার মা বাবার সাথে বসেছিল। চায়ের পেয়ালা হাতে ছিল। মা জিজ্ঞেস করলেন, বাবা, এখন তুই একা হয়ে যাবি না? আকাশ হাসল, না মা, আমি একা নই, তোমরা দুজন আছো তো। মা তার মাথায় হাত রাখলেন। সেই মুহূর্তে আকাশ অনুভব করল যে মানবতা কখনো পোস্ট, টাকা বা সমাজ থেকে আসে না, সেটা আসে সেই সম্পর্কগুলো থেকে যাদের আমরা সময় মতো আঁকড়ে ধরি। গল্প এখনও শেষ হয়নি, কিন্তু এখন তার শেষ পরিষ্কার দেখা যাচ্ছিল। বন্ধুরা, এই গল্প শুধু আকাশের ছিল না, এটা সেই প্রত্যেক ছেলের গল্প যে জীবনের দৌড়ে এগিয়ে তো যায়, কিন্তু পেছনে ফেলে আসা পায়ের আওয়াজ শুনতে ভুলে যায়। এটা সেই প্রত্যেক মা বাবার গল্প যারা নিজেদের সন্তানদের খুশির জন্য নিজেদের চুপচাপ কুরবানি করে দেয়, এটা না জিজ্ঞেস করে যে তাদের মূল্য কি হবে। এবং এটা সেই সমাজেরও গল্প যা প্রায়ই উঁচু পদ, টাকা এবং লোক দেখানোকে মানবতার ওপরে স্থান দেয়। আকাশ যখন ডিএম হয়ে ফিরল, তখন তার কাছে সব কিছু ছিল, নাম, প্রতিপত্তি, ক্ষমতা। কিন্তু যেই মুহূর্তে সে নিজের মা বাবাকে রাস্তার ধারে ভিক্ষা করতে দেখল, সেই মুহূর্তে সে অনুভব করল যে যদি মানুষের নিজের লোকই নিরাপদ না থাকে, তবে তার সমস্ত সাফল্য ফাঁপা। সেই দিন আকাশ শুধু নিজের মা বাবাকে চিনেছে তা নয়, সে নিজেকেও চিনেছে। সে জানল যে আসল পরীক্ষা চেয়ারে বসে রায় দেওয়ায় হয় না, বরং তখন হয় যখন সিদ্ধান্ত নিজেরই ঘরের বিরুদ্ধে নিতে হয়। এই গল্প আমাদের এটা শেখায় যে মানবতা কোনো বড় বড় কথায় থাকে না, তা ছোট ছোট প্রশ্নে লুকিয়ে থাকে। মা, আজ ঠিক আছো তো? বাবা, ওষুধ খেয়েছ কি না? বাড়িতে সব সত্যিই ঠিক আছে তো, নাকি শুধু ফোনে ঠিক বলা হচ্ছে? যদি আকাশ এই প্রশ্নগুলো সময়মতো জিজ্ঞেস করে নিত, তবে হয়তো তার মা বাবাকে রাস্তা দেখতে হতো না। কিন্তু জীবন যদি একটা সুযোগ কেড়ে নেয়, তবে দ্বিতীয় সুযোগ সত্যের সাথে দাঁড়ানোরও দেয়। আকাশ সেই সুযোগটাই লুফে নিল। সে সহজ রাস্তা বাছল না, সে আপোষ করল না, সে সমাজের ভয়ে চেয়ে বড় ভয়কে বেছে নিল, নিজের বিবেকের ভয়, এবং সেই ভয় তাকে মানুষ বানায়। বন্ধুরা, আজ অনেক বাড়িতেই বৃদ্ধ মা বাবা বোঝা বলে গণ্য হন। যেই হাতগুলো বাচ্চাদের হাঁটতে শিখিয়েছিল, সেই হাত যখন কাঁপতে শুরু করে, তখন তাদের কোনায় বসিয়ে দেওয়া হয়। এই গল্প আমাদের আয়না দেখায় যে যদি আমরা আজ চুপ থাকি, তবে কাল আমাদের নীরবতা অন্য কারোর জীবন ধ্বংস করতে পারে। আর হতে পারে একদিন সেই নীরবতা আমাদেরও সেই রাস্তায় দাঁড় করিয়ে দেবে। আকাশ আইনের সাহায্য নিয়েছিল, কিন্তু তার আগে সে মানবতার সাহায্য নিয়েছিল। সে এটা প্রমাণ করল যে ন্যায় বিচার শুধু আদালতে হয় না, বরং নিজের সিদ্ধান্তে হয়। সে এটাও শেখালো যে কিছু সম্পর্ক পালন করার চেয়ে বেশি জরুরি হয় ভুল সম্পর্ক থেকে বেরিয়ে আসা, কারণ যেখানে সম্মান থাকে না, সেখানে সম্পর্ক শুধু নামের থেকে যায়। এই গল্পের সবচেয়ে বড় সত্য এটা যে মা বাবা কখনো অভিযোগ করেন না, তারা সহ্য করেন, লুকোন, এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত এটাই ভাবেন যে তার ছেলে যেন দুঃখী না হয়। কিন্তু তাদের নীরবতাকে তাদের বাধ্যবাধকতা মনে করবেন না। সেই নীরবতা একদিন প্রশ্ন হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যায়, ঠিক আকাশের সামনে দাঁড়িয়েছিল। বন্ধুরা, যদি আজ আপনার মা বাবা আপনার সাথে থাকেন, তবে তাদের সময় দিন, শুধু টাকা নয়, শুধু সুবিধা নয়,
নিজের মনোযোগ, নিজের কথা, নিজের উপস্থিতি দিন, কারণ যেদিন তারা থাকবেন না সেদিন আপনার সমস্ত সাফল্য, সমস্ত পদ, সমস্ত দৌলতও সেই শূন্যস্থান পূরণ করতে পারবে না। আকাশের গল্প আমাদের এটা মনে করিয়ে দেয় যে মানবতা এখনও বেঁচে আছে, ব্যাস তাকে আওয়াজ দেবার প্রয়োজন আছে। সত্য এখনও বেঁচে আছে, ব্যাস তাকে স্বীকার করার সাহস চাই। আর সম্পর্কগুলোও এখনও বাঁচতে পারে, ব্যাস তাদের সময় থাকতে ধরে নেওয়ার প্রয়োজন আছে। এই গল্পের শেষে কোনো তালি চাওয়া হয় না, এই গল্প শুধু একটা প্রশ্ন রেখে যায়। যদি কাল আপনার মা বাবার আপনার প্রয়োজন হয়, তবে কি আপনি শুধুই একজন সফল মানুষ হবেন, নাকি একজন ভালো মানুষও? এই প্রশ্ন, এই শিক্ষা এবং এই মানবতাই এই গল্পের আসল সমাপ্তি।